প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আসো নিরাপদে আসো এবং সুস্থ আসো। এই প্রত্যাশায় আমি তোমাদেরকে উচ্চ মাধ্যমিক শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পর্বের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি ক্লাসে বৃত্তের উপর একটি প্রশ্নের সমস্যার সমাধান করব, যেটি ঢাকা বোর্ডে 2017 সালে এসেছিল। প্রশ্নটি ছিল এরকম যে দৃশ্যকল্প দেওয়া ছিল যে এটি হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, একটা বৃত্ত এরকম যেটা কি করে এরকম চিত্র, এক্স অক্ষকে এ এবং বি বিন্দুতে ছেদ করছে এবং দৃশ্যকল্পে দেখা যাচ্ছে যে এ বি ইকুয়াল টু কত 8, আর বৃত্তটি ওয়াই অক্ষকে 0-3 বিন্দুতে স্পর্শ করে। আরেকটি দৃশ্যকল্প দেওয়া আছে যেটিকে দৃশ্যকল্প 2 হিসাবে বিবেচনা করা হয়েছে। সেটি কেমন, যে 3x + 4y = 2। এখন প্রশ্ন ক, r = 6 cos θ + 4 sin θ, বৃত্তটির কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। খ, দৃশ্যকল্প 1 হতে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। প্রশ্ন গ, নির্ণেয় বৃত্তের দুটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এই যে দৃশ্যকল্পের 2-এ যে বৃত্তটা নির্ণীত হবে সেটাকেই নির্ণেয় বৃত্ত বলা হচ্ছে, যে নির্ণেয় বৃত্তের দুটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যারা এই দৃশ্যকল্প 2-এর উপরে লম্ব হয়। তো আমরা সামনের দিকে অগ্রসর হই, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। সমাধান ক, দেয়া আছে কি দেয়া আছে, r = 6 cos θ + 4 sin θ। এটি একটি বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তো বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে হলে তো আমাদের কি করতে হবে, এই বৃত্তটা কেমন বৃত্তের সমীকরণ দেওয়া আছে যেটিকে পোলার কোঅর্ডিনেটে দেওয়া আছে। আমরা যে বৃত্তের সমীকরণ যদি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দেওয়া থাকে তাহলে আমরা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। সাধারণত যে বৃত্তের সাধারণ সমীকরণ কি, x² + y² + 2gx + 2fy + c = 0। এটি হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। এখন যদি আমরা এই বৃত্তকে এই আকৃতি ধারণ করাতে পারি তাহলে আমরা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ কত তাহলে সহজেই বলতে পারবো। আমরা কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে একটা সম্পর্ক আমরা সরল রেখার শুরুতেই করিয়েছিলাম। তো সেটা কেমন, যে কার্টেসীয় স্থানাঙ্ক হচ্ছে xy আর তার পোলার স্থানাঙ্ক হয় কত rθ। তাহলে x এর সাথে এই rθ একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি আমরা জানি, সম্পর্ক হলো x = r cos θ, y = r sin θ এবং r = কত √x² + y²। তো এর আলোকে আমরা এই সমীকরণটাকে এই আকৃতিতে প্রকাশ করতে চাই। তাহলে আমরা কি করব, এই সমীকরণের উভয় পক্ষকে r দ্বারা গুণন করি। তাহলে r² = কত 6r cos θ + 4r sin θ। তো আমরা দেখলাম যে r = কত √x² + y², তাহলে r² = কত x² + y²। তাহলে আমরা এই r² এর পরিবর্তে লিখি x² + y² = 6, r cos θ এর পরিবর্তে হচ্ছে x এবং r sin θ এর পরিবর্তে হলো y। তো এটিকে আমরা লিখতে পারি x² + y² - 6x - 4y = 0। তো x² + y² + 2 - 3
এক্স প্লাস 2 ইন্টু মাইনাস 2 ওয়াই প্লাস 0 ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি এই সমীকরণকে, এই যে বৃত্তের সাধারণ সমীকরণ, এর সাথে তুলনা করলে আমরা পাবো কি? সুতরাং জি ইকুয়াল টু কত হচ্ছে -3, এফ ইকুয়াল টু হচ্ছে -4 এবং সি ইকুয়াল টু 0। সুতরাং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? বৃত্তের সাধারণ সমীকরণে আমরা জানি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হলো -জি -এফ। তাহলে এটি সমান কত হয়? জি ইকুয়াল টু -3, তাহলে জি ইকুয়াল টু হলো 3, তেমনিভাবে -এফ ইকুয়াল টু হলো 2। তাহলে আমরা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক পেলাম। আর ব্যাসার্ধ ইকুয়াল টু কত হবে? আমরা জানি যে এই যে বৃত্তের সাধারণ সমীকরণ, এই বৃত্তের সাধারণ সমীকরণে ব্যাসার্ধ কত? √, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে জি এর মান কত? -3 হোল স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার মাইনাস 0 ইকুয়াল টু √9 প্লাস 4 ইকুয়াল টু √13 একক। তাহলে আমরা প্রশ্নের ক এর উত্তর পেয়ে গেলাম। কত? কেন্দ্র হচ্ছে 3, 2 এবং ব্যাসার্ধ হলো √13 একক। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে খ নাম্বারের অঙ্কটা করব। খ প্রশ্ন ছিল কি? তোমরা একটু স্মরণ করে দেখো যে খ নাম্বারের প্রশ্ন ছিল এই বৃত্তের সমীকরণ নির্ণয় করো, অর্থাৎ দৃশ্যকল্প 1 থেকে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো এখানে লক্ষ্য করো বৃত্তটা কি করছে? ওয়াই অক্ষকে 0 -3 বিন্দুতে স্পর্শ করে। তোমরা একটু লক্ষ্য করো যে এটি যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এইটা হবে বৃত্তের কেন্দ্রের ভুজ, আর এটি হবে কত? বৃত্তের কেন্দ্রের কোটি। এটুকু যেহেতু -3, তাহলে এটুকুও কত হবে? -3। অতএব এই বৃত্তের কেন্দ্রের কোটি কত হবে? -3। আর ভুজটা আমাদের কত হবে আমরা জানি না, এই জন্য ভুজ ধরি h। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত? h3। তো আমরা লিখি যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, কাজেই বৃত্তের কেন্দ্রের কোটি ইকুয়াল টু স্পর্শ বিন্দুর কোটি ইকুয়াল টু কত? -3। ধরি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কোটি আছে কত? -3, আর ভুজটা আমাদের জানি না, এই জন্য ভুজটাকে ধরলাম h। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত? h-3। আবার যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, সুতরাং ব্যাসার্ধ ইকুয়াল টু কত হবে? আমরা জানি বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্রের ভুজ, আর এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ ইকুয়াল টু কেন্দ্রের
কোটি। এখানে বৃত্তটা কি করেছে, ওয়াই অক্ষকে স্পর্শ করছে, কাজেই ব্যাসার্ধ ইকুয়াল টু কী হবে, মডুলাস কেন্দ্রের ভুজ ইকুয়াল টু মডুলাস কেন্দ্রের ভুজ ইকুয়াল টু কত, মডুলাস অফ এইচ ইকুয়াল টু এইচ। সুতরাং বৃত্তের সমীকরণ কত হবে, আমরা জানি যে একটা বৃত্তের কেন্দ্র এইচকে এবং ব্যাসার্ধ এ হলে বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এই সূত্র আমরা গত ক্লাসগুলোতে শিখে এসেছি। অতএব এই সূত্র অবলম্বনে আমরা লিখতে পারি যে বৃত্তের সমীকরণ কত হবে, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস, এখানে কের মান কত আছে, -3, তাহলে -7 +3 হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ এইচ স্কোয়ার, বা এক্স স্কোয়ার -2 এক্স এইচ এক্স প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6y প্লাস 9 ইকুয়াল টু এইচ স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2hx প্লাস 6y প্লাস 9 ইকুয়াল টু 0। এটি হলো আমাদের 1 নাম্বার। তো এখানে এই যে এইচ একটা আননোন কনস্ট্যান্ট রয়ে গেছে, তো এইচের মান যদি আমরা এখানে বসাতে পারি তাহলেই আমাদের বৃত্তের সমীকরণ হয়ে যাবে। এখন এইচের মান আমরা কিভাবে বের করতে পারি, এটাই হলো আমাদের এখন বিবেচ্য বিষয়। তো তোমরা লক্ষ্য করো যে এই যে দৃশ্যকল্প 1 দেয়া আছে, এখানে কি প্রয়োগ করলে আমরা এইচের মান বের করতে পারি। তো আমরা দেখছি যে এই বৃত্তটা এক্স অক্ষ থেকে একটা অংশ কর্তন করেছে, যেটিকে আমরা এক্স অক্ষের কর্তৃত্ব জ্যা বলতে পারি। সেই এক্স অক্ষের কর্তৃত্ব জ্যায়ের দৈর্ঘ্য দেয়া আছে কত, 8। তো এই যে আমি সাধারণ সমীকরণ লিখেছিলাম বৃত্তের, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এই বৃত্তের সাধারণ সমীকরণে তো এক্স অক্ষ দ্বারা কর্তৃত জ্যায়ের দৈর্ঘ্য কত, 2√g² - c, এটা হলো এক্স অক্ষের কর্তৃত জ্যায়ের দৈর্ঘ্য। তো আমাদের এখানে এক্স অক্ষের কর্তৃত জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে 8। তাহলে এই সমীকরণ থেকে আমরা সমীকরণকে যদি আমরা এই ফরম্যাটে প্রকাশ করতে পারি তাহলে কি হয়, যে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 × -hx প্লাস 2 × 3y প্লাস 9 ইকুয়াল টু 0। সুতরাং এই সমীকরণকে এই সমীকরণের সাথে তুলনা করে লিখতে পারি g ইকুয়াল টু -h, f ইকুয়াল টু 3 আর c ইকুয়াল টু হলো 9। সুতরাং বৃত্তটি দ্বারা x অক্ষের খণ্ডিত জ্যা এর দৈর্ঘ্য ইকুয়াল টু 2√g² - c, 2√g এর মান কত, -h হোল স্কোয়ার, অ্যান্ড c কত, -9 ইকুয়াল টু 2√h² - 9। তো প্রশ্ন মতে 2√h² - 9 ইকুয়াল টু 8, বা √h² - 9 ইকুয়াল টু 4। আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলাম। তাহলে যদি বর্গ করি h² - 9 ইকুয়াল টু 16, বা h² ইকুয়াল টু 25। সুতরাং h ইকুয়াল টু 5। এখানে h এর মান দুটো হয়, একটা হলো +5 আর একটা হলো -5। তো লক্ষ্য করো যে এই বৃত্তের কেন্দ্রটা কোথায় অবস্থিত,
এটি এক্স অক্ষের ধনাত্মক দিকের অবস্থিত, কাজেই এক্স অক্ষের ধনাত্মক দিকে এইচের মান কত হবে 5। তো আমরা লিখি যে যেহেতু কেন্দ্র এক্স অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত, তো আমরা কি পেলাম, এইচের মান পেলাম। এখন এইচের মান 1 নং এ বসাই। তো এইচের মান 1 নং এ বসাইলে আমরা কি পাই, এইচের মান 1 নং এ বসিয়ে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইচের মান 5 হলে 10x প্লাস 6y প্লাস 9 ইকুয়াল টু 0। এটাই হলো আমাদের নির্ণয়বৃত্তের সমীকরণ। আশা করি তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি গ নম্বরের সমস্যাটির সমাধান করব। তো গ আমাদের কি বের করতে বলছে, নির্ণয়বৃত্তের দুটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যারা কি হবে, দৃশ্যকল্প 2 এর উপর লম্ব। এটি ছিল আমাদের দৃশ্যকল্প 2। তাহলে আমরা লিখি যে দেয়া আছে নির্ণয়বৃত্তের সমীকরণ কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস 6y প্লাস 9 ইকুয়াল টু 0। আর দৃশ্যকল্প 2 এ 3x প্লাস 4y ইকুয়াল টু 2 বা 3x প্লাস 4y মাইনাস 2 ইকুয়াল টু 0। স্পর্শক হচ্ছে সরল রেখা। তো সরল রেখার সমীকরণ হলো একঘাত বিশিষ্ট, আর বক্ররেখা বা বৃত্তের সমীকরণ হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট। তো আমাদেরকে এমন দুটো স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে যেটি কি হবে, এই যে দৃশ্যকল্প 2 এর উপরে লম্ব এবং এই বৃত্তটাকে স্পর্শ করবে। আমরা যদি একটু চিত্র এঁকে দেখাই যে এটা হলো আমাদের নির্ণয়বৃত্ত, আর এটা হচ্ছে আমাদের কি, দৃশ্যকল্প 2। তাহলে দুটো স্পর্শক দেখো, এটার উপর লম্ব হয়, এ পার্টে একটা স্পর্শক হবে এরকম, আর একটা হবে এই পাশ দিয়া, এরকম হবে। তো আরেকটু লক্ষ্য করো যে এই বৃত্তের কেন্দ্র যদি এটা হয়, তো কেন্দ্র থেকে স্পর্শকের উপর লম্ব কি হয়, ব্যাসার্ধের সমান, এটা হলো আর। কেন্দ্র থেকে যদি আমরা স্পর্শকের উপরে লম্বটা নিই, তাহলে সেই লম্বের দৈর্ঘ্য কি হবে, ব্যাসার্ধের সমান হবে। তো আমরা লিখি যে ধরি দৃশ্যকল্প 2 এর উপর লম্ব হয় এরূপ স্পর্শকের সমীকরণ কি ধরতে হয়, নিশ্চয়ই মনে আছে সরল রেখা অধ্যায়ে যে একটা রেখার উপর লম্ব হলে কি হবে, এই যে ওয়াইয়ের গায়ে যে সংখ্যাটা ছিল সেটা আসবে এক্স এর সাথে, 4x, এখানে চিহ্ন আছে প্লাস, তাহলে হবে মাইনাস 3y প্লাস কে ইকুয়াল টু 0। তো এখন
যে শর্ত দেওয়া আছে সেই শর্ত প্রয়োগ করে কে এর মান বের করে কে এর মান এখানে বসাতে পারলেই আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাব। তো কে এর মান কীভাবে বের করব? তো এক নং বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত ছিল আমাদের? h-3। h এর মান আমরা কত পেয়েছিলাম? 5। y এর মান কত? -3। তাহলে এটি হলো 5 - 3। আর ব্যাসার্ধ এবং ব্যাসার্ধ ইকুয়াল টু 5। তো বৃত্তের কেন্দ্র 5-3 হতে 2 নং রেখার লম্ব দূরত্ব ইকুয়াল টু মডুলাস, লম্ব দূরত্বের সূত্রে নিশ্চয়ই মনে আছে। এখানে কি হবে? এই 5-3 এক্স এবং ওয়াইয়ের পরিবর্তে বসবে। তো 4 × 5 -3 × -3 প্লাস কে ডিভাইডেড বাই √4² প্লাস -3 হোল স্কোয়ার ইকুয়াল টু মডুলাস 20 প্লাস 9 প্লাস কে বাই √16 প্লাস 9 ইকুয়াল টু মডুলাস 29 প্লাস কে ডিভাইডেড বাই 5। তো বৃত্তের কেন্দ্র ছিল আমাদের কত? 5-3। আর এটি হচ্ছে আমাদের স্পর্শক। তো স্পর্শকের সমীকরণ হচ্ছে 4x - 3y প্লাস কে ইকুয়াল টু 0। তো -5 - 3 বিন্দু থেকে এই রেখাটির লম্ব দূরত্ব পেলাম কত? আমরা মডুলাস 29 প্লাস কে ডিভাইডেড বাই 5। আর এটি কি হচ্ছে? বৃত্তের ব্যাসার্ধের সমান। আমাদের বৃত্তের ব্যাসার্ধ কত পেয়েছিলাম? আমরা ব্যাসার্ধ পেয়েছিলাম 5। তো আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে বা শর্ত মতে মডুলাস 29 প্লাস কে ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 5 or মডুলাস 29 প্লাস কে ইকুয়াল টু 25। বা আমরা যদি মডুলাস তুলে দিই তাহলে কি হবে? ডান পাশে প্লাস মাইনাস হবে 25 বা কে ইকুয়াল টু +-25 - 29 ইকুয়াল টু, আমরা যদি মাইনাস ধরি তাহলে কত হয়? -25 and -29 ইকুয়াল টু -54। এবং যদি প্লাস নেই তাহলে 25 থেকে 29 বিয়োগ করলে -4। এখন কে এর মান 2 নংয়ে বসাই। কে এর মান 2 নং এ বসিয়ে পাই। আমাদের 2 নং কী ছিল? 4x - 3y প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে ওখানে যদি আমরা কে এর মান বসাই তাহলে কি হবে? 4x - 3y -54 ইকুয়াল টু 0 অ্যান্ড 4x - 3y -4 ইকুয়াল টু 0। বোথ আর অ্যান্সার। তো আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছ। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো, এই প্রত্যাশা করে আগামী ক্লাসে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।